তো আমার প্রথম যে থিসিস যেটা আপনাদেরকে পেশ করতে চাই আপনাদের কাছে, সেটা হলো ইউনিভার্সাল সার্বজনীন দর্শন বা সার্বজনীন সত্য বলে কোনো সত্য নাই, ঠিক আছে? যেটা আমরা পাশ্চাত্য দর্শন থেকে আমরা শিখেছি যে একটা ইউনিভার্সাল ট্রুথ বলে একটা ব্যাপার আছে, এবং সেই ইউনিভার্সাল ট্রুথটা সকলকে মেনে নিতে হবে বিনা বাক্য ব্যয়। এটা আসলে কিন্তু এটা এক ধরনের থিওলজি, মানে থিওলজিতে যে আধুনিক যে মডার্ন ফর্ম, সে কিন্তু এইভাবে কথা বলে। আমি কিন্তু পোস্ট মডার্ন জায়গা দিয়ে কথা বলছি না, ভুল করেন না, আমি কিন্তু আস্তে আস্তে বুঝবেন যে ওখান থেকে কথাটা আমি বলছি না। সেটা হচ্ছে এই যে প্রতিটি উপলব্ধি আমাদের, এটা অলওয়েজ আমাদের ব্যক্তিগত উপলব্ধি বা কোনো গোষ্ঠীগত উপলব্ধি বা সমাজের উপলব্ধি, একটা ইতিহাসের ভিতর দিয়ে সে যায়। সে বৌদ্ধ সমাজ হোক কি ইসলাম হোক কি খ্রিস্টানিটি হোক, তার মধ্য দিয়ে সে উপলব্ধিটুকু যায়। সে ব্যক্তি পর্যায়ে হোক, ব্যক্তি যখন সে উপলব্ধিকে জ্ঞানে পরিণত করে তখন সে সার্বজনীনকরণ করে। প্রয়োজন সার্বজনীনতা কি দরকার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ট্রুথের কি দরকার নেই? নিশ্চয়ই দরকার আছে। ফলে আমি পোস্ট মডার্নিস্ট না। সবাইকে আমাদের হৃদয়পুর ভাববৈঠিক আসর 2-এ স্বাগতম। আমরা গত বছর নভেম্বরের দিকে একটা এক্সপেরিমেন্টালি শুরু করছিলাম যে নানাভাবে যারা চিন্তায় আগ্রহী, রাজনীতিতে আগ্রহী, বাংলাদেশ নিয়ে কাজ করেন, তো নানা ধরনের মতের মানুষদের একটা ইন্টারাকশনের মধ্য দিয়ে আমরা একটা চিন্তার যেই অস্পষ্টতা আমাদের মধ্যে, হ্যাঁ, এইগুলোকে পরিষ্কার করা যায় কিনা, সেটা আমার নিজের যেরকম এখন লার্নিংয়ের জন্য দরকার ছিল, আমি মনে করি আমার বন্ধুদের জন্য দরকার ছিল। তো ওই জায়গা থেকে আমরা আজম ভাইকে নিয়ে বাংলাদেশের বুদ্ধিভিত্তিক কতগুলো প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনায় সাভারে গেছিলাম। তো এইটারই একটা কন্টিনিউটি আকারে আমরা ফাহাদ ভাইকে যেমন বললাম যে ফাহাদ ভাই আমরা আপনাকে নিয়ে একটা করতে চাই, তো ফাহাদ ভাই রাজি হলো। তো এটা আমাদের জন্য খুবই ফাহাদ ভাইয়ের কাছে কৃতজ্ঞতা যে ফাহাদ ভাই সবসময় আমাদের আসলে সময় দেয়, কিন্তু এটার জন্য ফাহাদ ভাই আলাদা করে সময় বের করছে। তো ফাহাদ ভাইকে আমরা কৃতজ্ঞতা জানাই। তো এইখানে ফাহাদ ভাই অলরেডি আমি ফেসবুকে নোট দিছি যে আমরা কী কী আলোচনা করব, তো সেগুলো রিপিট করতেছি না। ফাহাদ ভাই ওই পর্ব অনুযায়ী ফাহাদ ভাই যদি আমরা আলাপে আগাই তাহলে ভালো হবে। ওকে। আর আমাদের ইচ্ছা যে আমরা এই ধরনের প্রসেসগুলিকে আরও বড় করা যায় কীভাবে, ঢাকার বাইরে নিয়ে যাওয়া যায় কীভাবে। আমাদের যেমন বন্ধু সোহাগ ভাই, সে নরসিংদী থেকে আসছে। আপনি এখনও কি ইয়ার সাথে যুক্ত, ওমর ভাইদের পার্টির সাথে যুক্ত কি? আচ্ছা, উনি ওমর ভাইদের পার্টির সাথে যুক্ত নরসিংদীতে। তো সোহাগ ভাইজন বলতেছিল যে আপনারা ঢাকায় করতেছেন কেন, বা নরসিংদীতে হইতে পারে বা অন্য ডিস্ট্রিক্টে হইতে পারে। তো আমাদের এখানে যেমন আমাদের ইভেন্টে আগ্রহ দেখাইছে, ধরেন নেত্রকোনা থেকে, সুনামগঞ্জ থেকে, ঢাকার বাইরে বহু ডিস্ট্রিক্ট থেকে আগ্রহ দেখাইছে। আমরা হয়তো ভবিষ্যতে এই ধরনের আলাপগুলিকে ঢাকার বাইরে নানা ডিস্ট্রিক্টে করার আগ্রহ রাখি। তো সেক্ষেত্রে আপনাদের সহযোগিতা রাখবে। আর আমরা আলোচনার আজকের একটু যদি কতগুলো নিয়ম আমরা নিজেরা মানি তাহলে আমাদের জন্য লাভ হবে। সেটা হচ্ছে যে ফরহাদ ভাইকে আমরা তার নির্ধারিত বিষয় যদি একটু লম্বা সময় বলতে দেই, আমাদের যদি 2 ঘন্টার সেশন প্রতিটা, সেটা হচ্ছে যে 1 ঘন্টার মধ্যে ফরহাদ ভাই বললো, তারপরে আমরা নোট রাখবো যেসব প্রশ্ন যদি আসে যে হ্যাঁ আমরা এই পয়েন্টে আপত্তি আছে বা এই পয়েন্টে আমার মতামত আছে বা কাউন্টার আর্গুমেন্ট আছে, সেগুলো যদি নোট রাখি ওই অনুযায়ী প্রশ্ন উত্তর পর্বে আমরা গেলে ভালো হয়। আর একটু সবাইকেই কথা বলার সুযোগ দেওয়াটা আমার মনে হয় বেটার। মানে আমরা অনেক সময় একাই যেন পুরো সময় না নিয়ে নেই। আর ডেফিনেটলি আলোচনার একটা ফর্মাল যেরকম রূপ থাকবে, একটা ইনফর্মাল রূপ লাগবে। ফরহাদ ভাই তো আড্ডা এবং আলোচনার মধ্যে থাকবেই, মানে ফাঁকে ফাঁকে আমরা ওইসব আলাপ করবো। ফরহাদ ভাই শুরু করবো। ওকে, তো সবাইকে স্বাগতম। এটা খুবই ভালো, আমরা যে সবাই খুব এনজয় করছি। কোম্পানিটা সাংঘাতিক গুরুত্বপূর্ণ, মানে খুবই জয়ফুল কোম্পানি। তো আমার যে ইচ্ছা, বিশেষত এই ধরনের এত প্রতিভাবান মানুষ আমরা চিন্তা করতে চাই, আমাদের অনেকগুলো ভাবি দেশের জন্য, আমরা আমাদের জনগণের জন্য ভাবি। তা আমি যেটা চেষ্টা করব আপনাদেরকে যে কিছু চিন্তা, কিছু প্রশ্ন আপনাদের মধ্যে জাগিয়ে তুলতে, এটা হচ্ছে আমার এটা ইচ্ছা। এবং তারপর আমরা ছোটো ছোটো গ্রুপে আলোচনা করতে পারি, যার যে বিষয়ে যার যা আগ্রহ। তারপরে আপনার ধরুন সেখান থেকে আমরা হয়তো বা একটা মোটা দাগে আমরা একটা ধারণা যদি যাবার আগে মোটা দাগ হয়তো
একটা ধারণা আমরা নেব যে আমাদের আগামী দিনে আমরা কোন কোন দিকে আমাদের আরও চিন্তা করা দরকার, কোন কোন বিষয়টা আমরা মীমাংসা করতে পেরেছি, কোনটা আমরা মীমাংসা করতে পারিনি, এটা আমার চেষ্টাটা হবে। এবং সেই চেষ্টার পরিপ্রেক্ষিতে আমি রুমেল বললেন যে আমরা আবার একটা ভাব বৈঠকে 2 করব, তখন আমি খুবই খুশি। আর রুমেল আমার দীর্ঘদিনের বন্ধুত্ব নানা কারণে, এবং তার একটা সবচেয়ে মহৎ গুণটা হচ্ছে সে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলে, এবং কথা বলার তার যে আর্ট, যেটা একত্র করা, এবং এটাকে আমি খুবই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পলিটিক্যাল কাজ মনে করি, মানে খুবই গুরুত্বপূর্ণ কাজ এটা। যেহেতু আমি এটা প্রাচীনপন্থী, আমি এটা কিছুটা সক্রেটিসপন্থী, ফলে আমি যে ডায়ালগ, কথোপকথন, জীবন্ত কথোপকথন সাংঘাতিক মূল্যবান। বইয়ের ব্যাপার আমার এমনিতে খুব আস্থা খুব কম, তো সেটা যতই আমরা কথা বলতে চেষ্টা করি ততই আমরা অনেক বেশি দ্রুত আমরা অনেক কিছুতে আমরা এগিয়ে যাব। আর আমার অনেক ভাই, যেমন আমাদের শামসি ভাই, আরও যারা মনোয়ার ভাই, যারা চেনেন আপনারা, আমার আরও অনেকে আছে তরুণরা যারা অত্যন্ত ভালোবাসা। আমি আকরামকে দেখতেছি, ছাত্র অধিকার পরিষদের অনেকে দেখতেছি, তার বহুদিন পরে আমরা পিয়াসকে দেখছি, আমি অনেকদিন পরে কথা হয় না আমাদের। আর তো বাকিরা তো আছেনই, আবার তো যাদের সাথে অত পরিচয়, ঘনিষ্ঠতা নেই, কিন্তু আমরা সকলে একটা আমরা অগ্রসর হব। ঠিক আছে? তো আরও আমার সঙ্গে আরও খুব কাছে যারা সাদ্দাম তারা তো আছে, তারা তো সবসময় আমার অনেক কথা শোনে, অথবা তারাও অনেক ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করতে পারবে। আমার কথা যদি কোনো অস্পষ্টতা বা কোনো পরিচ্ছন্নতা থাকে, তাহলে যেহেতু ওরা জানি আমার চিন্তাভাবনা সম্পর্কে বেশি পরিচিত। তো আমি যখন রুমেল আমাকে এই কথাটা বলে, আমি সঙ্গে সঙ্গে খুব ভাবলাম আমি আসলে কী নিয়ে কথা বলে খুব কাজে লাগবে সবার, এবং কীরকম কাজে লাগবে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং ইউক্রেন যুদ্ধ, যে যুদ্ধটা চলছে, সে পরিপ্রেক্ষিতে কথাটা কী হলে খুব ইন্টারেস্টিং হবে, যাতে আমরা আসলে একটা সত্যিকারের চিন্তার জগতে প্রবেশ করতে পারবো, এবং রাজনৈতিকভাবে এটা অর্থপূর্ণ হবে আমাদের সমাজের জন্য। তা আমি তখন ভাবলাম যে আসল আলোচনাটা হচ্ছে ধর্ম নিয়ে। ফলে আমি সাজালাম এরকম যে ধর্ম, এবং তার সঙ্গে দেখেছেন আমরা দর্শন, এবং তারপরে আমরা করেছি ভূ রাজনীতি, মানে ধর্ম, দর্শন এবং ভূ রাজনীতি। এই তিনটার পারস্পরিক সম্পর্কটা আমি চেষ্টা করব আমার কথার মধ্যে যতটা সম্ভব তুলে ধরতে। স্বভাবতই অল্প সময়টা সম্ভব না, কিন্তু আপনারা অনেক ইঙ্গিত পাবেন ফলো করার জন্য পরবর্তীতে। তো আমার প্রথম যে থিসিস, যেটা আপনাদেরকে পেশ করতে চাই আপনাদের কাছে, সেটা হলো ইউনিভার্সাল, সার্বজনীন দর্শন বা সার্বজনীন সত্য বলে কোনো সত্য নাই। ঠিক আছে? যেটা আমরা পাশ্চাত্য দর্শন থেকে আমরা শিখেছি যে একটা ইউনিভার্সাল ট্রুথ বলে একটা ব্যাপার আছে, এবং সেই ইউনিভার্সাল ট্রুথটা সকলকে মেনে নিতে হবে বিনা বাক্য ব্যয়। এটা আসলে কিন্তু এটা এক ধরনের থিওলজি, মানে থিওলজিতে যে আধুনিক যে মডার্ন ফর্ম, সে কিন্তু এইভাবে কথা বলে। আমি কিন্তু পোস্ট মডার্ন জায়গা দিয়ে কথা বলছি না, ভুল করেন না, আমি কিন্তু আস্তে আস্তে বুঝবেন যে ওখান থেকে কথাটা আমি বলছি না। সেটা হচ্ছে এই যে প্রতিটি উপলব্ধি আমাদের, এটা অলওয়েজ আমাদের ব্যক্তিগত উপলব্ধি বা কোনো গোষ্ঠীগত উপলব্ধি বা সমাজের উপলব্ধি, একটা ইতিহাসের ভিতর দিয়ে সে যায়। সে বৌদ্ধ সমাজ হোক, কি ইসলাম হোক, কি খ্রিস্টানিটি হোক, তার মধ্য দিয়ে সে উপলব্ধিটুকু যায়। সে ব্যক্তি পর্যায়ে হোক, ব্যক্তি যখন সে উপলব্ধিকে জ্ঞানে পরিণত করে, তখন সে সার্বজনীনকরণ করে। প্রয়োজন সার্বজনীনতা কি দরকার নেই? হ্যাঁ, অবশ্যই আছে। ট্রুথের কি দরকার নেই? নিশ্চয়ই দরকার আছে। ফলে আমি পোস্ট মডার্নিস্ট না, কিন্তু আমাকে বলতেছে এই যে সত্য, সার্বজনীন সত্যের যে দাবিটা আসে, এটা কোথা থেকে আসে? যে আমরা একটা জিনিসকে উপলব্ধি করলাম, উপলব্ধি করার পরে তাকে আমরা একটা সার্বজনীন স্তরে নিয়ে গেলাম, একটা ইউনিভার্সালি তাকে বোঝার চেষ্টা করলাম, নিয়ে তখন তাকে একটা ইউনিভার্সাল ট্রুথ আকারে আমরা হাজির করি। এটা আমাদের কাজে লাগে। কীরকম কাজে লাগে? আমি যদি এখন বলি যে জবা ফুলটা কি, আপনাকে জিজ্ঞাসা করি এটা কেমন, কী জবাটা কী, আপনি লাল একটা জিনিস দেখছেন, জবাটা কী? তো আমি তখন প্রকাশ করি তাকে একটা জবা, একটা ফুল বলি। ফুল শব্দটা ইউনিভার্সাল, সামান্য শব্দ, আর জবাটা পার্টিকুলার, ওই যে আমি যখন ওটা উপলব্ধি করেছি। ঠিক আছে? যদি আমি আপনাকে এখানে প্রশ্ন করি আমাকে তাহলে ফুল দেখান একটা, আমি তো ফুল দেখতে চাই। ফুল তো বলছেন আপনি সত্য, ফুল বলে একটা কিছু ব্যাপার আছে। আপনি আমাকে টগর ফুল দেখালেন, আপনি আমাকে কি গোলাপ ফুল দেখালেন, আপনি অনেক কিছু আমাকে দেখালেন, কিন্তু এগুলো তো ফুল, এগুলো তো পার্টিকুলার ট্রুথ না। তো এটা শুধু সার্বজনীন সত্য। সার্বজনীন সত্যটা কাজে লাগে পার্টিকুলার সত্যকে প্রকাশ করার জন্য। তার মানে ব্যাপারটা এমন নয় যে ট্রুথ বলে কিছু নাই,
যেটা পোস্ট মডার্নিস্টের কিছু কিছু ধারা বলে, সকলে বলেন না, অন্তত আমি যাদেরকে পড়েছি তারা কখনো এটা বলেননি। কিন্তু তারা বলেন যে এই যে ইউনিভার্সালিটির যে তর্কটা আমরা করি, এই তর্কটার মধ্যে মারাত্মক মুশকিল আছে। তাহলে এটা আমি খুব ছোট্ট উদাহরণ দিয়ে বুঝলাম, এটা ফিলোসফিক্যাল ইমপ্লিকেশন অনেক বড়। ঠিক তেমনি আপনার ধরুন আজকে যদি আমরা ধর্ম নিয়ে কথা বলি, এখন থেকে যদি ধর্ম তো সত্য কথা বলে না, বিজ্ঞান সত্য বলে, ধর্মের কোনো সত্য নেই। এই তর্ক বহু আগে পাশ্চাত্যে মীমাংসা হয়ে গেছে, নতুন নাম তর্কটা। এই তর্কটা শুরু হয়েছিল কবে থেকে? ওই কান্টের আমল থেকে। পাশ্চাত্য যখন থেকে দেকার্তে বলল যে জ্ঞানের জগতে যখন আমরা প্রবেশ করব, জানতে চাইব, তখন সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা হচ্ছে নিশ্চয় জ্ঞান কাকে বলে। আমি যে আসলে জানতেছি এটা আমি কখনো নিশ্চিত হব। তো তিনি বলেন নিশ্চিত হওয়ার একটা মাত্র পথ, সেটা যদি আমি বুঝি যে আমি চিন্তা করতেছি, এটা হচ্ছে তার পথ। তাহলে দেকার্তের এই পদের পদে ফলে জ্ঞান বলতে কী বোঝায় এই কথাটা কিন্তু বদলে গেল পাশ্চাত্যের পদ থেকে, যে আমাকে নিশ্চিত হতে হবে, তাহলে এটা জ্ঞান, আর যেটা অনিশ্চিত এটা জ্ঞান না। তা পরবর্তীতে কান্ট এসে দেখালেন যে দেকার্তেও এটা যেটা বলছেন সে জায়গাতেও সমস্যা আছে, কারণ তিনি তো তার জগৎ থেকে পুরো শরীর বাদ দিয়ে দিয়েছেন। সত্য একমাত্র আমি, তার বাইরে পুরো জগৎ মিথ্যা। আমি যে উপলব্ধি করতেছি এটা কোনো মূল্য নেই, আমাকে নিশ্চিত হতে হবে। এখন নিশ্চিত কী করে হবেন, এটা হলো পাশ্চাত্য দর্শনের মূল তাদের যে ধারা, যে জ্ঞান আপনি নিশ্চিত কী করে হবেন। সেখান থেকে আমরা এম্পিরিক্যাল নলেজ, আমরা যেগুলো নিশ্চিত হওয়ার পদ্ধতি, প্রসিডিউর, কেমন করে ল্যাবরেটরিতে একটা যদি বারবার করেন একই ফল পেলেন, তাহলে বোধহয় এটা হলো নিশ্চিত জ্ঞান। এর যে বাইরে, এবং শুধু তাই না, সেই উপলব্ধিকে আপনি আবার জ্ঞানের দরবারে হাজির করতে হবে, প্রসেসের আকারে, ঠিক আছে, হাজির করতে হবে। হাজির করে বলতে এটা হলো নিশ্চিত জ্ঞান। তো আমাদের দেশে এখানে যেটা বুদ্ধিজম ছিল, যারা পুরনো আমলের যারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি যারা ছিলেন, তারা বলছেন যে আসলে যেটাকে আমরা জ্ঞান বলি এটা তো জ্ঞান না, এটা হলো বিজ্ঞান। তো বিজ্ঞান কী কেন? এটা যে বিকার, জ্ঞানের বিকার, এটা আসলে জ্ঞান না। জ্ঞানের বিকার কেন? আপনি তো যখন উপলব্ধি করছেন সরাসরি, ওটাই হলো জ্ঞান। ওটাকে যখন সেই জ্ঞানকে আপনি জানছি যখন বলতেছেন, ওটা হলো বিজ্ঞান। জানা, উপলব্ধি করা, দুটোর মধ্যে একটা আলাদা হয়ে গেছে। উপলব্ধি খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে ধর্মের সত্য, আমি খুব দ্রুতবেগে বলা বাহুল্য, পাশ্চাত্য দর্শনে বিরাট একটা আপনার উল্লম্ফন দিচ্ছে। এই প্রথম উপলব্ধির সত্য এবং জ্ঞানের সত্য, এই দুয়ের পার্থক্য পাশ্চাত্য দর্শনে পরিষ্কারভাবে আপনার অঙ্কিত হয়ে গেল। এবং কান্ট পরিষ্কারই বললেন যে ধর্ম নিয়ে আলোচনাতে আমাদের এই যুক্তির কথা বলা ঠিক না। যখন আমরা রিলিজিয়ন নিয়ে আলোচনা করি তখন আমাদেরকে যুক্তির কথার সামনে আনা ঠিক না। কেন? কারণটা হচ্ছে যে যুক্তি হলো মানুষের জ্ঞান সবসময় অতটুকুই জানে যতটুকু আমাদের বুদ্ধির কাছে সেটা ধরা দেয়। হ্যাঁ, তারা তো এটাকে তিনি বলে নলেজ ইন ইটসেলফ, যেটা আমার কাছে ধরা দেয়, নলেজ ফর ইটসেলফ, মানে আমার কাছে ততটুকু ধরা দেয়। তারপরে কিন্তু নলেজ ইন ইটসেলফ থেকে যায়, যেটা আবার পরবর্তী উপলব্ধির স্তরে যদি উঠতে পারলে আমি জানতে পারি। ফলে এমন কোনো কথা নাই যে আমি বলতে পারি যে এটাই একমাত্র জ্ঞানের শেষ। এবং ফলে অন্তত ধর্মের ক্ষেত্রে, মানে কান্টের দিক থেকে যে কোনো পরাবিদ্যার ক্ষেত্রে, শুধু ধর্ম না, যে কোনো পরাবিদ্যার ক্ষেত্রে এই ধরনের বড়াই করার কোনো যুক্তি নেই, অযুক্তি, যে আমরা দাবি করতে পারি যে হ্যাঁ আমার বিজ্ঞানের জ্ঞানই একমাত্র সত্য। এর কিন্তু পাশ্চাত্যে কিন্তু অনেক আগে কম বেশি মীমাংসিত। তারপরেও কান্ট একটা খুব গুরুত্বপূর্ণ বই লিখেছে, যারা আপনারা হয়তো যারা পড়েছেন আপনারা জানবেন, সেটা হচ্ছে তারপরে বুদ্ধির পরিধির মধ্যে ধর্মের আলোচনা হতেই পারে। রিলিজন উইদিন দ্য স্ফেয়ার অফ রিজন, বুদ্ধির পরিমণ্ডলে ধর্ম নিয়ে আলোচনা হতেই পারে, অসুবিধা নেই, করো, কিন্তু বুঝবে এটা কিন্তু রিলিজিয়ন আলোচনা হচ্ছে না। বুদ্ধি যতটুকু বুঝছে ততটুকু বুঝতে পারে, এ বেশি বুঝবে না এসে। এটাকে চ্যালেঞ্জ করলেন হেগেল এসে যেটা চ্যালেঞ্জ করলেন, তিনি বললেন যে এই দেখো ঠিক আছে ভালো বলতেছো, বুঝলাম তোমাদের কথা, কিন্তু মূল প্রশ্নটা হচ্ছে এই যে কান্টের কতগুলো ভুল আসছে, উনি সাবজেক্ট অবজেক্ট ভাগ ধরে নিয়ে দ্বিবিভাগ ধরে নিয়ে শুরু করেছে। তা আমি খুব পদ্ধতিগত ডিটেলে যাব না, অন্য কথা বলতে আমাদের সময় যাবে। তিনি যে যে কথাটা বলছেন যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, তিনি বললেন যে আসলে ধর্ম যে সত্য নিয়ে কারবার করে, দর্শন একই সত্য নিয়ে কারবার করে, তোমার তফাৎ নেই, এক সত্য একটাই। তো তাহলে আর অসুবিধা কি? তাহলে আমরা ধর্মইতে থাকি? হে বলেন না, তাহলে হবে না। ধর্ম সত্য নিয়ে কারবার করে বটে, কিন্তু
সে যখন সত্যকে প্রকাশ করে, সে প্রকাশের যে রূপটা, প্রকাশের রূপটা কিন্তু ধর্মতাত্ত্বিক রূপ, এটা কিন্তু সত্যের রূপ না। সত্য কিন্তু বরাত দিয়ে কথা বলে না, মানে যুক্তি, মানে বুদ্ধি, মানে সত্য বলতে যদি আমরা বুদ্ধির নির্ণয় বুঝি, তাহলে বুদ্ধি কিন্তু কোনো বরাত দেয় না যে কোরআনে এটা আছে অতএব এটা সত্য, হাদিসে এটা আছে এটা অতএব সত্য। সে একমাত্র তার বুদ্ধির দ্বারা নির্ণয়কে সে সত্য বলে, এর বাইরের কোনো সত্যকে সে সত্য বলে না। একই সত্য বলে, তারা যে সত্যের কথা বলে ধর্ম একই সত্যের কথা বলে, নতুন কিছু না। কিন্তু ধর্মের সঙ্গে তার মূল পার্থক্যটা হলো এই, ধর্মের মধ্যে সত্যটা কী করে থাকে, সত্যটা থাকে এটা একটা ধর্মতাত্ত্বিক রূপে, তার একটা ধর্মের বিশেষ রূপ আছে, সে রূপে সেটা হাজির করে। আর যখন দর্শন এটাকে হাজির করে, তখন দর্শন এটাতে সন্তুষ্ট না, দর্শন যুক্তির দ্বারা নিশ্চিত হতে চায়, নিজের যুক্তির দ্বারা, কারণ বাইরের কোনো বরাত না যে আল্লাহ বলছেন রাসূলুল্লাহ বলেছেন এটা বলবে না, সে বলে যে সে যুক্তির দ্বারা সে দেখাবে যে এটা সত্য। এর ফলে হেগেল আপনার এখানে একটা ম্যাসিভ দর্শনের একটা বিরাট একটা উল্লম্ফন তিনি ঘটালেন। এটা ঘটাবার পরে এখান থেকে আমরা পরে এসেছি, আমরা কার্ল মার্কস এসেছি এই জায়গা থেকে। পরে এসব পরে তো কার্ল মার্কসের যখন তিনি এসছেন, আর তার আগে যে বড় যে গুরুত্বপূর্ণ ঘটনাটা ঘটেছে সেটা ফয়েরবাখ তিনি ঘটিয়েছেন। তিনি বলেন ভালো, আমাদের হেগেল সাহেব তো ভালো কাজ করেছেন, উনি তো আপনার বিরাট একটা অবদান, তার চেয়ে এত বড় দার্শনিক তো পাশ্চাত্যে আসেনি, তিনি বিশাল একটা ঘটনা তিনি ঘটিয়ে দিয়েছেন। কিন্তু তিনি যেটা সমস্যা করেছেন সেটা হলো এই, তিনি যেমন করে আসলে যেটা করেছেন, তিনি ধর্মকেই উনি সত্যের জায়গায় স্থাপিত করে দর্শন নামে যেটা করছেন, এটা আসলে আরেক ধরনের মডার্ন থিওলজি। তো এখান থেকে যদি মুক্ত হইতে হয় তাহলে আমাদের ধর্মের ক্রিটিক লাগবে, ধর্মেরও একটা ক্রিটিক লাগবে। আর ধর্মের ক্রিটিকটা যদি শুরু করতে পারে ঠিকভাবে, তাহলে আমরা দর্শনেরও ক্রিটিক করতে পারবো, দর্শন একটা পর্যালোচনা করতে পারবো। কেন এটা করতে হবে? কারণ হলো যে আসলে আমরা নিজে যা ভাবি, নিজের সম্পর্কে যেসব কথাবার্তাগুলো ভাবি, মানুষ নিজেকে যেমন করে কল্পনা করে, সেটাই সে আল্লাহর মধ্যে সে প্রক্ষেপ করে। তার যে ধারণা, ধর্মীয় যত ধারণা, সে আসলে তার নিজেরই সম্পর্কে ধারণাটা সে ধর্ম নামে প্রক্ষেপ করে, কেমন? এবং তারপরে সেই ধারণাটাই যেমন ধর্ম প্রক্ষেপ করে, দর্শন এটাই করে, এমন নতুন কিছু করে না। ফলে হেগেল আর ধর্ম মধ্যে আসলে এমন কোনো বড় কোনো তফাৎ নেই। এবং গিয়ে তখন উনি একটা ম্যাটেরিয়ালিস্ট, যদি তাই বুঝবো কী করে? তাহলে মানুষকে বুঝতে হবে সে বৈষয়িক জীবনে সে কেমন করে থাকে, সে সত্যিকারের একটা ম্যাটেরিয়াল বাস্তব একটা বিং আকারে, সত্যিকারের ইহলৌকিক বাস্তব আকারে সে কেমন করে থাকে, এটা বললে আমরা তাকে বুঝবো। এখন সেটা যদি বুঝি তো ফয়েরবাখ এতটুকু আনছে। তো এরপরে যখন মার্কস এলেন, তখন দেখা গেল আমরা মার্কসের কথাটা আমরা পরবর্তীকালে কমিউনিটির কাছে শুনেছি এক লাইনে, যে ফয়েরবাখের আইসা ফয়েরবাখ হয়ে মার্কস পর্যন্ত এসছে, কিন্তু পুরো ফয়েরবাখ আমাদের এখানে খুব কমই আমাদের মার্কস যারা নিজেদেরকে দাবি করেন তারা পড়াশোনা করেছেন, বা এমনকি পাশ্চাত্য খুব যে শুরুর দিকে পড়াশোনা হয়েছিল তাও নয়। কিন্তু প্রথম ফয়েরবাখ দ্বারা প্রচণ্ডভাবে প্রভাবিত হয়েছিলেন মার্কস এসে তখন প্রথম যে কথাটা বললেন, মানে ধর্ম এবং দর্শন সম্পর্কে, যে আমরা যে কথাগুলো বলি, সত্য বলে যেটাকে দাবি করি, এই সত্যের দাবিটা যদি এটাকে সত্য নাকি মিথ্যা, আসলে আমি কি বলতে চাইছি এটা বুঝতে হলে আমি কোন বাস্তব পরিবেশে থেকে এই কথাটা বলছি, সে বাস্তব পরিবেশটা আমাকে বুঝতে হবে। সে বাস্তব পরিবেশ আসলে জগতের সঙ্গে আমার যে বৈষয়িক সম্বন্ধ, মানে জগতের সঙ্গে আমি দৈনন্দিন যে বৈষয়িক সম্বন্ধে যুক্ত হই, সেটাই আমার জীবনের মধ্যে, চিন্তার মধ্যে প্রতিফলন ঘটে। তাহলে আমি যদি আমার চিন্তার মধ্যে যে কথাটা বলি, দাবি করি, এটা বুঝতে হলে আমাকে তাহলে বৈষয়িক জীবনটা বুঝতে হবে, ঠিক আছে? তাহলে মার্কস এসে পুরো জিনিসটা উল্টে দিলেন, একদম উল্টে দিলে বললেন যে মানুষের চিন্তার জগতের চিন্তা দ্বারা বোঝা যাবে না। আমি চিন্তা দিয়া কোনো চিন্তা বুঝবো না, বুঝতে হবে কি দ্বারা? বুঝতে হবে সে আসলে ব্যবহারিক তার যে সম্পর্ক জগতের সঙ্গে, যেমন এই জগতের সঙ্গে ব্যবহারিক সম্পর্কটাই সে তখন কি বলেছে, উৎপাদন সম্পর্ক। মার্কসের ভাষা ইকোনমিক্সের উৎপাদন, আমি কেমন করে উৎপাদন করি, ভোগ কী করে করি, আমার বিতরণ কী করে হয়, আমার সমাজ কী করে আমি সংগঠিত করি, এই পুরো জিনিসটা মিলিয়েই আমার তখন এই জীবনে যসব চিন্তা ভাবনা সবই
আমাদের ব্যবহারিক জীবন থেকে উৎপত্তি হওয়ার পর আমি যে ভাষায় কথা বলি, সে কোরআনের ভাষায় কথা বলি কি বাইবেলের ভাষায় কথা বলি কি নাস্তিকদের ভাষায় কথা বলি, এটা বুঝতে হলে ওরা কি বলতেছে এটা ইররেলিভেন্ট। ওই বৈশ্বিক জীবনটা আমাকে বুঝতে হবে যে এই কথাটা কেন এটা বলা হয়। তাহলে ধর্মের ইতিহাস এবং আপনার ধরুন কি বলে দর্শনের ইতিহাস বুঝতে হলে আমাকে বৈশ্বিক জীবন বুঝতে হবে। এবং হেগেলের সম্পর্কে তার সমালোচনাটা হলো যে হেগেল কিন্তু মারাত্মক খুবই বড় ধরনের দার্শনিক। তিনি একটা চিন্তা কি করে চিন্তা করে, মানে চিন্তা কি করে চিন্তা করে, এটাকে একটা ভালো বর্ণনা তিনি আমাদেরকে দিয়েছেন। সেই বর্ণনা তার বইয়ের মধ্যে পাওয়া যায়। এটা হলো ফেনোমেনোলজি অফ দ্য স্পিরিট। ফেনোমেনন মানে চিন্তাটা বিষয় আকারে কী করে আমার মনের মধ্যে উদিত হয় কোনো একটা চিন্তা, এবং সেই চিন্তাটাকে আমি কী করে অনুসরণ করি, আমি কী করে অগ্রসর হই সেই চিন্তা ধরে ধরে, এটার ভালো একটা ব্যাখ্যা তিনি দিয়েছেন। এবং এটা একটা হিস্টোরিক্যাল, এটা চিন্তার যে প্রক্রিয়া আকার আমি দেখি এটা একটা হিস্টোরিক্যাল প্রক্রিয়া। এবং হেগেলই প্রথম বলেছে যে লজিক এবং হিস্ট্রি আসলে একই কথা। যদি আমি একটা মানুষ চিন্তার মধ্যে যেটা সে চিন্তা করে তার, আর ইতিহাসের মধ্যে ওই চিন্তাটাই পাই আমি। আমার নিজের মধ্যেও যে চিন্তা থাকে, আমি যদি ইতিহাসে খুঁজি আমার চিন্তা করার লোক কোথাও না কোথাও কেন এই কথা বলছে, কারণ মানুষ কিন্তু চিন্তা করে। মানুষের বাইরে তো এমন না যে আপনি যে আমার চেয়ে আরেকটা যে চিন্তা করেছে তার মগজ আমার চেয়ে আলাদা। ফলে চিন্তার ইতিহাস আর চিন্তা করার প্রক্রিয়া লজিক এটা আসলে একই জিনিস, দুইভাবে এটা করা যায়। এটা বিরাট ঘটনা, এটা বিশাল দর্শনের ঘটনা। ফলে মার্কস এসে তখন তিনি দেখালেন যদি তাই হয়ে থাকে তাহলে চিন্তার ইতিহাস বোঝার একটা ভালো পদ্ধতি হলো যদি আমি বস্তু জগতের ইতিহাস, অর্থশাস্ত্র, বৈশ্বিক উৎপাদনকে ভালো করে বুঝি। মানে ক্যাপিটালিজমের মধ্যে কী ধরনের চিন্তা চেতনা জন্ম হয় যখন ক্যাপিটালিজম এলো, এটা বুঝতে হলে আমাকে ক্যাপিটালিজম বুঝতে হবে। আমি আজকে কি যে বলি যে ইসলাম ভালো ইসলাম খারাপ, এটা কোনো অর্থ নেই কাল মাস, এটা ইউজলেস। কারণ ইসলাম বিপ্লবী হতে পারে, সে কী জন্য কথাটা বলতেছে তা বুঝে শুনতে হবে। ঠিক তেমনি এঙ্গেলস এসে বললেন যে আরে কী বলো তোমরা, যীশু খ্রিস্ট তো সমাজতন্ত্রী ছিল, তিনি তো সমাজতন্ত্রের কথাই বলছেন, তো খারাপ কিছু তো বিপ্লবী ছিল। তো তোমরা তো আজকের জায়গায় দাঁড়ায় পুরনো ইতিহাস তুমি বুঝবে না। তখনকার যে বৈশ্বিক পরিস্থিতিতে তখন বিপ্লবের ভাষাটা এরকমই হইতো, ধর্মের ভাষাই হইতো, এর বাইরে কোনো বিপ্লবী ভাষায় তো হতে পারে না। ঠিক আছে, এখন এঙ্গেলস এটা বলছি যে তিনি খ্রিস্টানিটি সম্পর্কে, বিশেষ করে প্রোটেস্ট্যান্ট খ্রিস্টানিটির সম্পর্কে তিনি জানতেন। মার্কস বা এঙ্গেলস ইসলাম সম্পর্কে তাদের ধারণা খুব কম ছিল। এটা তো তা একটা মানুষের জীবনে সব জানা সম্ভব না, পসিবল না এটা। ফলে স্বভাবতই আরব দেশে পরিপ্রেক্ষিতে একটা ট্রাইবাল সমাজের মধ্যে ইসলাম একটা ধর্ম আকারে কী করে হাজির হলো, তার কী সকল বৈষয়িক পরিস্থিতি ছিল, সেই বৈষয়িক পরিস্থিতির মধ্যে একটা একত্ববাদের কথাটা কেন আসলো, একের কথা কেন আসলো, এটা কেন এত পলিটিক্যাল ছিল শুরু থেকে। তার আগে কি একত্ববাদ ছিল না, খ্রিস্টানদের ছিল, তো অসুবিধা কী ছিল, আবার একত্ববাদ আসতে হবে কেন, আবার ইসলাম আসার দরকারটা কী, আবার আখেরি নবীর কথা এটাও বলার দরকার কী আছে। নবী তো এরপর আসতে আর ওই কি বন্ধ হয়ে গেছে, নবী তো বন্ধ হয়ে যান, কিন্তু নবী বলতে পারবো না। তুমি জ্ঞান চর্চা করছো না, তুমি তো জ্ঞান এখন চর্চা করছো, জ্ঞান চর্চা তো বন্ধ হয়ে যায় না এই 1400 বছর আগে। তুমি তো জ্ঞান এখনও চর্চা করতো, ওই আসতেছে। স্বপ্ন কি এখনও তুমি দেখছো না? হ্যাঁ তুমি দেখছো, তাহলে ওই আসবে না কৃষিভিত্তিক তুমি বলো। তফাৎটা হচ্ছে এই যে ইসলাম বলতেছে যে না, তুমি এখনও নিজেকে নবী বলতে পারবে না, এখন যা বলো তুমি তোমার বরাতে বলতে হবে, কারো বরাত দিতে পারবে না, তাহলে সিল্ড হয়ে গেল। এবং এই জন্য তারা বললেন যে ইসলামটা হলো এন্ড অফ রিলিজিয়ান, এরপর আর কোনো ধর্ম সম্ভব না, এরপরে এই ধর্ম নিয়ে তর্ক ইউজলেস। এখন আমি তর্ক করতে হবে, মতাদর্শিক তর্কটা করতে হবে, ইডিওলজিটা কী, কে কোন তর্কাতে করে। এই যে একটা ছোট প্রেক্ষাপট আপনাদেরকে দিলাম চিন্তা করার জন্য, এই প্রেক্ষাপটের অধীনেই আমাদেরকে যদি আমরা চিন্তা করি, তাহলে এখন আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য যে কেন এটা আমার কাছে ধর্মটাতে গুরুত্বপূর্ণ কেন, যে যদি আমি বাংলাদেশকে বা আমি যেহেতু আমি একটা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, বা আমার একটা বন্ধু সে হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছে, বা অন্য বন্ধু যে খ্রিশ্চান, তাহলে আমরা যদি পরস্পরকে বুঝতে চাই, তাহলে প্রথম কাজটা হচ্ছে যে আমাদের বিভিন্ন ধর্মের মধ্যে যে কথাগুলো আছে, যে কথাগুলো বলা হয়েছে, তাদের সাবস্টেন্টিভ, তাদের মৌলিক অবদানটা কী, তাদের বেসিক কন্ট্রিবিউশনটাগুলো কী, তাহলে বুঝলে আমি কী করতে পারবো, আমাদের সঙ্গে একটা বৃহত্তর একটা সমাজ গড়ে তোলার একটা ক্ষেত্র তৈরি হয়। তাহলে কিন্তু যদি আমি এটা তৈরি করতে না পারি, তাহলে কি ঘটনাটা কী দাঁড়াচ্ছে, কারণ পৃথিবীতে এখন যে ওয়ার্ল্ড ক্যাপিটাল সিস্টেম যেটা গড়ে উঠেছে, ক্যাপিটাল নাম নিয়ে, মার্কস শব্দ ব্যবহার করে ক্যাপিটাল সি,
ক্যাপিটাল নাম নিয়ে। মার্ক্সের যারা ক্যাপিটাল পড়েছেন দেখবেন যে ক্যাপিটাল বলতে আমার বহুবারই এই ধর্মীয় মেটাফোর ব্যবহার করছেন, মানে এই জগতে একজনই ঈশ্বর আকারে হাজির হয়ে গেছেন বিমূর্তভাবে, তার নাম হলো ক্যাপিটাল। তিনি আপনাকে প্রতিনিয়ত আপনার জীবনকে নিয়ন্ত্রণ করে, তিনি আপনার ইচ্ছা অনিচ্ছা আকাঙ্ক্ষা বাসনা সবই নিয়ন্ত্রণ করে। ফলে যতক্ষণ পর্যন্ত ক্যাপিটাল আছে দুনিয়াতে টিকে, ততক্ষণ পর্যন্ত আপনি ধর্মের কথা বলাটা প্রতারণা ছাড়া কিছু না। আপনি বলতে পারবেন, যদি আপনি বলেন যে আমি ধর্ম করতে চাই, তাহলে আপনাকে অবশ্যই অ্যান্টি ক্যাপিটালিস্ট হতে হবে। আপনি জুলুমের বিরুদ্ধে কথা বলছেন না, পুঁজির বিরুদ্ধে কথা বলছেন না, কিন্তু ধর্মের কথা বলতেছেন, তার মানে আপনি আসলে প্রতারণা করছেন। তাহলে কেন বলতে পারবো না আমি? কারণ তখন এর আগে যখন ইসলাম যখন এসেছিল, তখন তো ক্যাপিটাল ছিল না, তখন তো এরকম এই যে গ্লোবালাইজেশন ছিল না। একটা ক্যাপিটাল আপনার বসে কি বলে ওই ব্যাংকের সিইও হইয়া সারা দুনিয়া শাসন করেনি ইন দ্য নেম অফ ক্যাপিটাল। আপনি পকেটের টাকা নিয়ে ঘুরেন না, যেখানে লেখা আছে চাহিদা মাত্র দিতে বাধ্য থাকবে, কাগজ কিন্তু ওটা আপনি ওটার দ্বারা চলতেছেন। প্রত্যেকটা দৈনন্দিন আপনি টাকার দ্বারা চলেন, টাকার বাইরে আপনার কোনো জীবন নাই, আপনার কোনো বিনিময় নাই, সমাজের কোনো সামাজিক সম্পর্ক নাই। ফলে ক্যাপিটাল সমস্ত মানবিক সম্পর্ককে নিয়ত ডিস্ট্রয় করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে। তার কথা না বলে আপনি ধর্মের কথা যখন বলেন, তো বুঝে গেলে তো আপনি শয়তানের ছোটো ভাই, খালাতো ভাই। আপনি ধর্মের কথা বলেন, অসুবিধা নেই, বলবেন, কিন্তু আগে পুঁজির বিরুদ্ধে ধর্মকে কায়েম করার জন্য, যে মানুষের ধর্ম বলে একটা ধর্ম আছে, ঠিক আছে, যেটাকে আমরা যে নামে আপনি বলেন না কেন, হ্যাঁ ধর্ম আছে অবশ্যই। মানুষের ধর্ম তো নিশ্চয়ই একটা জীবের ধর্ম হতে পারে না, গরু ছাগলের ধর্ম হতে পারে, তারও একটা ধর্ম আছে। তা সেই ধর্মটা কি, এটা বুঝতে হলে আপনি একমাত্র একটা অ্যান্টি ক্যাপিটালিস্ট পুঁজির বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম, এটাই একমাত্র সত্যিকারের ধর্মীয় সংগ্রাম একালে। এটা হলো আমরা মার্ক্স পড়ে আমরা এই জিনিসটা পাই। এবং মার্ক্সের যিনি এই কথাটা আরও বিশেষভাবে আরও দেখিয়েছেন, আমি হয়তো সময় পাবো না বলতে, তিনি হলেন ওয়াল্টার বেঞ্জামিন বা বেনিয়ামিন। হ্যাঁ, অ্যাংলিকান উচ্চারণ বেঞ্জামিন, অনেকে বেনিয়ামিন বলেন। তো তার দেখেছেন যে ক্যাপিটাল অ্যাজ রিলিজন, ক্যাপিটালটা একটা রিলিজন একালে এই রিলিজন একটাই ক্যাপিটাল, আর কোনো রিলিজন নেই। তাহলে এই হচ্ছে ধর্ম সম্পর্কে সাংঘাতিক গুরুত্বপূর্ণ আমাদের এই ব্রডলি এই আজ পর্যন্ত, আজ অবধি 2022 সাল অবধি অন্তত দর্শনের জগতে যে বিবর্তনটা ঘটেছে, এই বিবর্তনটা এই জায়গাতে এসছে। ফলে ধর্ম নিয়ে আমরা যতই বলি না কেন, কোনো না কোনোভাবে তা আমাদের বৈষয়িক জীবনের সঙ্গে যুক্ত। তাহলে আমি যেটা বলতেছি বা বলি, এটা যুক্ত করতে হলে তো আমার বৈষয়িক জীবনের সঙ্গে যুক্ত করেই এটা বুঝতে হবে। যেমন আজ আমি বাংলাদেশে বসে আজকে ফরহাদ সাহেব এনি ইসলাম নিয়ে কথা বলি, কী জন্য বলি? এই কারণে যেহেতু বৈষয়িক জীবনে আমি নির্যাতিত, আমি একটা মজলুম, এজ এ মুসলিম, আমার জনগণ মজলুম। ফলে আমার বৈষয়িক জীবনে আমি কিছু করতে পারছি না, যেহেতু আমাকে তৃতীয় বিশ্বে আমি আছি, আমাকে কী দিয়ে আমাকে অত্যাচার করা হচ্ছে? লিবারেলিজমের নামে, গণতন্ত্রের নামে, অধিকারের নামে। আমার গোষ্ঠীগত যে সত্তা, আমার যে স্পিরিচুয়াল যে সত্তাটা, আমার যে সামষ্টিক যে সত্তাটাকে, এটিকে অস্বীকার করার জন্য আমার সমাজকে অ্যাটোমাইজ করে দেওয়া হচ্ছে, সমাজকে বিভক্ত করে দেওয়া হচ্ছে, সমাজকে ব্যক্তিতান্ত্রিক করে তোলা হচ্ছে, আমার পরিবারকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। আমি কোনো সামষ্টিক কাজ করতে পারি না, আমাকে উন্নয়ন নামে একটা সেন্ট্রাল স্টেট বানানো হয়েছে এবং সেখান থেকে বল প্রয়োগের মাধ্যম দ্বারা ক্রমাগত আমাকে নির্যাতন করা হচ্ছে। ফলে আমি যে ঝান্ডাটা নিয়ে আমাকে সামনে দাঁড়াতে হবে, সেটা দাঁড়াতে হবে ইসলাম নিয়ে আমাকে দাঁড়াতে হবে। এখানে কোনো এও হয় ও হয় ওসব বলে কোনো লাভ নেই। আপনি যদি রিয়েলি বাংলাদেশের জনগণকে কিছু পরিবর্তন করতে চান, তাহলে আপনার ঝান্ডা একটা আছে, তার নাম হচ্ছে ইসলাম, এটা নিয়ে আনতে হবে। এবং কার বিরুদ্ধে লড়াই করতে হবে? ঝান্ডা নিয়ে, যে ক্যাপিটালিজমের বিরুদ্ধে। এই যে খোদা যেটা আসছে ক্যাপিটাল নামক দুনিয়াতে, এর বিরুদ্ধে আপনি লড়াই করতে নেবেন। লড়াই করলে আপনার সঙ্গে খ্রিস্টানের সঙ্গে সম্পর্ক হবে। এই লড়াই নামলে আপনাকে যারা সনাতন ধর্মের যারা, ওদের সঙ্গে আর সেও নির্যাতিত, সেও কিন্তু আসলে ধর্ম বলে তার কিছু নেই। কেমন? আমাকে যে নিজেকে নাস্তিক বলে, সে কিন্তু নির্যাতিত, তারও কিন্তু আসলে নাস্তিকতা বলে কিছু নেই। ফলে এটাকে আমি বাঁচতে পারি অনলি যদি আমি ধর্মকে একটা কি মানে পুঁজির বিপরীতে যেটা এখনও আছে, টিকে আছে, এবং কখনো সে এই জালিমের পক্ষে যায়, কখন মজলুম এই কথাটা বলে, ধর্মের কথা বলে সামনে তার বিরুদ্ধে লড়াই করে, তার হাতে যে অস্ত্র আছে এটা করে।
তাহলে দেখা যাচ্ছে যে ধর্মের ব্যাপারে আমাদের যে এখনকার যে অবস্থানটা, এই অবস্থানের মধ্যে মারাত্মক ত্রুটি আছে। ধর্ম সম্পর্কে আমাদের যে বোঝাবুঝি, এটা মারাত্মক ত্রুটি আছে। এই ত্রুটিটা এসছে পাশ্চাত্য শিক্ষা থেকে। পাশ্চাত্য আধুনিকতাতে আমরা একমাত্র আদর্শ বলে মনে করি, এবং আমরা মনে করি যে নাস্তিকতাই হলো আমাদের প্রগতির লক্ষণ। ঠিক আছে, এখন ইসলামের দিক থেকে তাকালে ইসলামের নাস্তিকতার কোনো দরকার নেই। ইসলামের নাস্তিকতা ইম্পসিবল, কারণ আপনি নাস্তিক না হলে মুসলমান হতে পারবেন না। তার প্রথমেই প্রস্তাবনা হতেছে লা ইলাহা বলতে হবে আপনাকে। আপনি বলতে হবে যে দুনিয়াতে এই ক্যাপিটাল থেকে আরম্ভ করে যা কিছু নিজেকে আল্লাহ বলে ঘোষণা করে এটা নাই, এটা করতে হবে আপনাকে আগে। তাহলে প্রথম আপনার হচ্ছে যে আপনাকে অ্যাবিলিটি লাগবে, আপনাকে নাস্তিক হতে হবে, নাহলে কিন্তু আপনি ঢুকতে পারবেন না এই ঘরের মধ্যে। ঠিক আছে, তারপরে আপনাকে বলতে হবে ইসবাত, যেটাকে আমি বলি ইল্লাল্লাহ, আপনাকে বলতে হবে। দেখা যাচ্ছে ইভেন ফিলোসফিক্যালি যদি এই পেছনের দিকে তাকায়, আজকে 1400 বছর আগে এরকম একটা কথা বলা হয়েছে, এটা তো দুর্দান্ত ব্যাপার। যদি পাশ্চাত্য দৃশ্যে ইতিহাসকে হিস্ট্রির আলোকে আমি এই কথাটা বুঝতে চেষ্টা করি, তাহলে দেখা গেছে এর যে ফিলোসফিক্যাল কন্টেন্ট, মানে লা ইলাহা বলারই যে একটা ফিলোসফিক্যাল কন্টেন্ট, তার যে মানে শরিক নাই, যে একটা, এবং যার কাছে আমাকে একদম সাবমিট করতে হবে, আত্মসমর্পণ করতে হবে কোনো কন্ডিশন ছাড়া, তিনি গায়েব, তিনি উপস্থিত নাই, তার সম্পর্কে আছেও বলা যায় না, নাইও বলা যায় না। এই যে একটা বিরাট একটা চিন্তার জগতে একটা বৈপ্লবিক ঘটনা ঘটে গিয়েছে, এটার উপরে এত কাদা পড়ে গেল কি জন্য, এটার উপরে এত ময়লা পড়লো কি জন্য? তাহলে আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জটা হচ্ছে এখন এই যে অতীতের যেসব চিন্তাগুলো বড় বড় বৈপ্লবিক চিন্তাটা এসছে, তার সঙ্গে মোকাবেলা করে। এটা শুধু ইসলাম ব্যাপারে বলছি না, এটা যে কোনো ধর্ম সম্পর্কে হতে পারে। যেহেতু আমি বাংলাদেশটা আমার জায়গা, যেখান থেকে আমরা বলি না, আপনাদের দেখেন প্রত্যেকের ফোন বুকে আসে না একটা লোকেশন বলে আসে না, তোমার লোকেশন কও আসে ফোনে, তো আমার লোকেশন হলো বাংলাদেশ, এখান থেকে আমি কথা বলতেছি। বলে আমি তো ইউনিভার্সাল কেউ নিজেকে দাবি করি না। আমি ইউনিভার্সাল বলে দাবি করি না যে আমি মার্কসিস্ট হয়ে গেছি, কমিউনিস্ট হয়ে গেছি, আমি সার্বজনীন সত্য আমার হাতে, না, আমার কাছে সার্বজনীন সত্য নাই। এটাই বাংলাদেশে আমার জন্য সত্য, যে আমাকে এই ক্যাপিটাল বিরুদ্ধে লড়াই করতে হলে আমাকে ইসলামের ঝান্ডা নিয়ে নামতে হবে। এটা আমার ট্রুথ। তোমার ট্রুথটা ভিন্ন হতে পারে, তোমার দেশে সেই লড়াইটা ভিন্ন রকম রূপ নিতে পারে। ফলে ইউনিভার্সালিজমের যে ক্লেমটা, প্রথমত বাংলাদেশে তরুণদের যদি নতুন রাজনীতি তারা করতে চায়, এই সো কল ইউনিভার্সালিজমের ক্লেমটা লাথি মেরে বের করে দিতে হবে। দিস ইজ দ্য সবচেয়ে বিপজ্জনক চিন্তা। ইউনিভার্সাল ট্রুথ বলে কোনো ট্রুথ নাই, তার মানে কি ট্রুথ নাই? এটা কিন্তু ভাববার কোনো কারণ, অবশ্যই ট্রুথ আছে। আমি আমার সত্যটার প্রকাশ করবার পদ্ধতি ভিন্ন রকম হতে পারে, আমার সত্যটার তাৎপর্য ভিন্ন রকম হতে, আমার স্ট্রাগলটা ভিন্ন রকম হতে পারে। ফলে আমার যে কন্ডিশনসটা, এটা বোঝাটা গুরুত্বপূর্ণ। আমার নিজেকে আগে বোঝা গুরুত্বপূর্ণ, তারপর অন্যকে বোঝানো গুরুত্বপূর্ণ। কেমন? কিন্তু আপনি যখন এই ইউনিভার্সালিজমের দিকে চলে যান, যে না আমাকে লিবারেলিজম মানতে হবে, পাশ্চাত্যের গণতন্ত্র মানতে হবে, পাশ্চাত্যের যে পিয়াস আছে অধিকার মানতে হবে, আমি কেন অধিকার তত্ত্ব আমি মানবো কিনা? আমি অধিকার দিক কী পাইছি আজ পর্যন্ত? আর পাশ্চাত্য যখন, যেটা সে লুকায় কী করে, পাশ্চাত্য যখন বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনটা করেছে, সে তো একটা অ্যাবস্ট্রাক্ট অধিকারের কথা বলে বিপ্লবটা করেনি। সে সুনির্দিষ্টভাবে তার সামন্ত যে শ্রেণী ছিল সেই দেশে, সামন্ত শ্রেণী সে উৎখাত করেছে। কীভাবে উৎখাত করেছে? সশস্ত্র বিপ্লবের মাধ্যমে। কিন্তু এখন আমাকে লিবারেলিজমের কথা বলে সশস্ত্র বিপ্লবকে ঠেকাবার জন্য, এটা হলো? আপনি বলতে এই তোমার আমি অধিকার দিয়ে দেব, তুমি যুদ্ধ করো না, হাত অস্ত্র নিয়ে, মানে সন্ত্রাস করো না। কিন্তু তুমি সন্ত্রাস করা খুব খারাপ জিনিস। তুমি শান্তিপূর্ণভাবে গণতন্ত্র করো, ভোটাভুটি করো, ঠিক করে দিচ্ছি, তোমরা কারা এমপি হবে, কারা মন্ত্রী হবে, আমরা সব ঠিক করে দেব, শান্তিপূর্ণভাবে করো। গণতন্ত্র ছাড়া না, গণতন্ত্রের বাইরে যদি তুমি কিছু কথা বলো, তার মানে তুমি একটা সন্ত্রাসী। তাহলে লিবারেলিজম, গণতন্ত্র, অধিকার সবচেয়ে বড় বার্ডেন থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিজের জন্য। এবং যে কারণে আমাদের তরুণরা বোঝা সত্ত্বেও তারা তাদের ধর্মের দিকে, তাদের সংস্কৃতির দিকে, তাদের ভাষার দিকে, তাদের সামষ্টিক স্বার্থের কথা, তাদের ট্রেডিশন, ঐতিহ্যের কথা তারা বলতে পারে না। যখন সে বলতে পারেন না, তখন তারা মনে করে যে পাশ্চাত্যের মতনই আমার কাপড় চোপড় পরতে হবে, আমার বাথরুমটা হতে হবে পাশ্চাত্যের মতন, আমার যে ডেকোরেশন হতে হবে পাশ্চাত্যের মতন, আমার সবই ওদের মতন হতে হবে। কারণ একমাত্র সভ্যতা হলে পাশ্চাত্যের সভ্যতা। তাহলে লিবারেলিজমের নামে, গণতন্ত্রের নামে আদতে একটা রেসিজমের চর্চা হয়, যেটা ডিনাই করে
অন্যান্য সংস্কৃতির তার যে ইউনিক পদ্ধতি, তার যে অন্যান্য যে সাংস্কৃতিক স্বাতন্ত্র্য, এটাকে সে ডিনাই করে। একটা একই মডেলের কারখানায় একই রকম জিনিস সে বানাতে চায়, যেটা আসলে সম্ভব না। যেটা আমি কখনো ইউরোপিয়ান হতে পারবো না, কেমন বাই চান্স ইউরোপিয়ান মনের দিক থেকে ইউরোপিয়ান হতে পারবে, ওটা তা নয়। কিন্তু একটা জনগোষ্ঠীকে আপনি ইউরোপিয়ান বানিয়ে ফেলতে পারবেন না, তার একটা হিস্ট্রি আছে, তার একটা পরম্পরা আছে। তাহলে আমার আপনাদের কাছে প্রথম থিসিস, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন না, আমি আগে আন্দাজ করছি, এবং আমি জানি যে এটা আমাদেরকে যথেষ্ট তর্ক মনে তুলে দেবে। তো আমার রাজনৈতিক সিদ্ধান্ত খুব পরিষ্কার, আমি ইসলাম নিয়ে কথা বলি, ইসলাম নিয়ে আমি কথা বলব। এবং আমার যে এনিমি, এই জন্য নাম দিয়েছি ভূ রাজনীতি। আমার যে শত্রু সে হলো পাশ্চাত্য, আমার যে শত্রু সে হলো ক্যাপিটাল। এবং আমি যে ইসলাম কথা আমাকে বলতে তো দেওয়া হয়ই নাই, সেই ইসলামকে যেভাবে বিকৃত করা হয়েছে একটা কাল্টিশ ধর্ম হিসাবে, একটা নন পলিটিক্যাল ধর্ম হিসাবে, এবং কিছু কিছু একটা লোকের ব্যাখ্যাকে ইসলাম আকারে মানবার যে দেশটা তৈরি করেছে, এটার বিরুদ্ধে লড়াইটা আমার জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমাকে ফিরে যেতে হবে যে যেই জায়গার উপলব্ধির জায়গাতে, যে উপলব্ধিতে দাঁড়িয়ে একজন লোক বলতে পেরেছিল লা ইলাহা ইল্লাল্লাহ কথা বলতে পেরেছিল, ওই উপলব্ধিটা কী ছিল, ওখানে কী ট্রুথটা ছিল, সেখানে কী সত্যটা ঘোষিত হয়েছিল, এটা আমাকে উপলব্ধি করতে হবে 2022 সালে। আমি খালি বই পড়ে টেক্সট পড়ে করার পর এটা বুঝবো না, এটা আমার কাজের দ্বারা, আমার অন্যান্য কর্তব্যকর্মের দ্বারা এটা আমাকে বুঝতে হবে। তাহলে এই জন্য আমরা শুরু করেছি ধর্ম দিয়ে। তা ধর্ম এবং দর্শনের কথাটা আবার এর পরবর্তী কেন এনেছি এই কারণে যে আমাদেরকে অবশ্যই, যদি এটা সত্য, আমার কথা যদি ঠিক হয়, তাহলে আমাকে করে দেখাতে হবে যে ঠিক যেমন করে ফয়ারবাগ বা ঠিক যেমন করে হেগেল দেখিয়েছেন যে ধর্মের সত্য আকারে যেটা হাজির হয়েছিল ক্রিশ্চিয়ানিটির মধ্যে, তাহলে সেরকমই এক কিছু সত্য আছে যে সত্যটাকে আমরা নন থিওলজিক্যালি, দাস শব্দটা ব্যবহার করবো না, নন থিওলজিক্যালি এটা আমরা হাজির করতে পারি। মানে বুদ্ধির দ্বারা এটাকে আমরা, যুক্তির দ্বারা এটাকে আমরা হাজির করতে পারি, আলোচনা করতে পারি, বুদ্ধির দরবারে আলোচনা সম্ভব। এই জন্য দর্শনটা দরকার। কিন্তু যদি আমি ইসলামের স্পিরিট থেকে দেখি, ইসলাম এরকম কোনো সেপারেশন অ্যাকসেপ্ট করে না যে তোমার বুদ্ধি একদিকে, তোমার উপলব্ধি একদিকে, এরকম সে করে না। সেভাবে আপনার যদি উপলব্ধি হয়ে থাকে এবং তার দ্বারা যদি আপনি কোনো ইনটুইটিভ ট্রুথ, কোনো এমন কোনো সত্যের উপলব্ধি হয় যেটা কেমন, এবং সেটা সঙ্গে আপনার বুদ্ধির দ্বারা সে সত্যকে দ্বারা আপনি আরও নিশ্চিত হন, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য না, আর পার্থক্য করার দরকারও নেই। এখন যদি পার্থক্য না করার পরে, তো এখন সমস্যা হচ্ছে আমার জন্য। কেন? কারণ যে রিলিজিয়ান বলতে আমি এখন পাশ্চাত্য রিলিজিয়ান বুঝি। রিলিজিয়ান বললেই পাশ্চাত্য যেমন করে ধর্ম একদিকে, দর্শন একদিকে, এটা বুঝি আমি, তাই না? এটা অভ্যাস হয়ে গেছে আমাদের। ধর্ম শুনলে মনে করে অতি বুঝি এটা ধর্মের কথা, আর দর্শন বুঝি এটা আলাদা জিনিস। এটা ট্রু না। এটা অন্তত হেগেল বা কান্টের আমলে এগুলো হয়ে গেছে। হাইডেগার পর্যন্ত পাশ্চাত্যে আসছে, আরও রিজর্ভ হয়ে গেছে। এটা এটা ননসেন্স। ট্রেস বলতেছে যারা, যে ট্রেস আকারে থেকে যায় ধর্ম যে কোনো নতুন চিন্তার মধ্যে। জাক দেরিদা যদি আজকে লিঙ্গুইস্টিক আলোচনা করেন, তিনি আমার জুদাইজমের মধ্যে এগুলো আছে, অসুবিধা গেছে না। তাদের বড় বড় দার্শনিকরা গর্ব করতে দ্বিধা করছে না, লেভিনা যারা পড়েন, যে এটা আমার জুদাইজম, অসুবিধাটা কোথায়? আমি জুদাইজমের মধ্যে যেটা পেয়েছি ওটাই আমি আমার যুক্তি বুদ্ধি দ্বারা তোমাকে বোঝাতে চেষ্টা করছি, ঠিক আছে? কারণ তুমি তো বুঝবে না। আমি যে বুঝি আমি জবা ফুল দেখছি, তো তুমি কোনো দেখো নাই, তো জবা তোমার আমি কেমনে বুঝাবো? তো আমি বুঝাইতে হবে যে ফুল কাকে বলে, তার একটা সার্বজনীন ব্যাখ্যা দিয়ে তারপর তোমাকে বুঝাইতে হবে এটা হলো এরকম। তাহলে বুদ্ধির ভূমিকা নাই, এটা সত্যি কথা না। যুক্তির ভূমিকা নাই, এটা বলছি না। আমি বলছি যে আমাকে ইসলামের মধ্যে যে কন্টেন্টটা নিহিত রয়েছে, এটা আজ পর্যন্ত বুদ্ধির দরবারে এটা হাজির হয়নি। না হওয়াটা জন্য আমরা পিছিয়ে, ফলে একটা দার্শনিক আলোচনা আমাকে লাগছে, ফিলোসফিক্যাল ডিসকাশন লাগতেছে, যাতে আমি দর্শককে বুঝাইতে পারি যে কেন আমি ইসলামের কথা বলছি। এখন আপনি আমাকে বলতে পারেন যে আরে ভাই 1400 বছর আগের কিসের কথা বলেন, একটা কী না কি ধর্ম, এটা কি এখন কেমন কাজে লাগবে? আমি তো নাই, আসলে তো আপনি কি মনে করছেন না বলে দেন দরকার নেই। তো আপনি অ্যারিস্টটল পড়েন, কারণ দাস ব্যবস্থার মধ্যে হয়েছিল। আপনি যখন অ্যারিস্টটল পড়েন, প্ল্যাটো পড়েন, সক্রেটিস পড়েন, আমাকে বলতেছেন যে এটা স্লেভ সমাজের মধ্যে যেটা হয়েছে ওটা আমাকে মানতে হবে, ওখানে সার্বজনীন সত্য আছে।
আরেকটা ট্রাইবাল সমাজ যে কথাটা বলছে, যেহেতু সে ট্রাইবাল, বেদুইনের সঙ্গে ভালো বুঝলাম, আরবরা বুঝলাম, ওখানের মধ্যে কোনো সত্য উপলব্ধি হয় না তাদের জীবনে, এটা তো অ্যাকসেপ্টেবল না, এটা তো হতে পারে না। তাহলে পৃথিবীতে এরকম কোনো প্রাচীন পশ্চাৎপদ কোনো চিন্তা বলে কিছু নাই। সেই পশ্চাৎপদ চিন্তা ট্রাইবাল সমাজ যেমন অতীতে ছিল, ট্রাইবাল লোক আমাদের সমাজে এখনও আছে, একই মন আছে, যে মনটা তখন ছিল কেমন, সেই বেদুইন এখনও আছে। আমরা এখন আমাদের মধ্যে বেদুইনটা বাস করে, ফলে তারও কিছু উপলব্ধি আসছে, সে উপলব্ধি জায়গাতে এসে এবার সেটা বলেছে। তাহলে শুধু তাই না, আপনি যদি মার্কসের আপনার ইন্ট্রোডাকশন টু পলিটিক্যাল ইকোনমি পড়েন, সেখানে পরিষ্কারই সে বলছে যে চিন্তার বিকাশ এবং বৈষয়িক জীবনের বিবর্তন দুটো প্যারালাল চলে না, দুটো সমান্তরাল যায় না বলে অনেক বড় বড় বুদ্ধিভিত্তিক বিপ্লব ঘটতে পারে আগে। যে সমাজের মধ্যে এটা ঘটে আমরা এটাতে সাথে চিন্তাও করি না, কিন্তু ঘটে যায়। কারণ চিন্তা একদিকে বোঝার জন্য সেই বৈশ্বিক পরিস্থিতির দরকার হয়, আবার সেই বৈশ্বিক পরিস্থিতি ছাড়াও সেই চিন্তার তাৎপর্যটা ধরা পড়ে অনেক পরে, হতে পারে সে সময় ধরা পড়েও নেই, বাট ওটা যেমন করে প্রকাশ করছে ইনটুইটিভলি, সে আমলে জনগণ যেমন যত দ্রুত বেগে বুঝতে পেরেছিল, আমরা পরবর্তী ক্যাপিটালিস্ট সমাজে বসে ওই ট্রাইবাল সমাজের সেই দ্বন্দ্বগুলো আমরা হয়তো বুঝতে পারবো না। ফলে এই জন্য একটা আলাদা এফোর্টস, একটা আলাদা চেষ্টা আমাদের করার প্রয়োজন আছে। যেমন এটা হচ্ছে যে আমার এই আপনার ধর্ম দর্শনের কথা না, ভূরাজনীতির কথাটা বলছি যে এই কথাটাই ভূরাজনীতির সঙ্গে জড়িত। কারণ আমি যদি বাংলাদেশকে নিয়ে যদি কোনো কিছু আমি দিতে চাই, আমি যদি বলতে চাই যে কী ধরনের রাজনীতি বাংলাদেশের জন্য আগামী দিনে কার্যকর, আমি যেটাকে সমর্থন করবো, হ্যাঁ হতে পারে, আমি নিঃসন্দেহে সেটা এক নম্বর এই যেটা বলছি যে আমাদের ধর্মের মধ্যে আমার পূর্বপুরুষরা যেটাকে ধর্ম আকারে গ্রহণ করেছিলেন এবং এটা নিয়ে তারা একটা পর্যাবন্ততে গেছেন, একটা ট্রেডিশন তার মধ্যে আছে, মেলা বলত্রটি আছে, বহু খারাপ জিনিস আছে, অসুবিধা নেই, এটা মেনে নিতে আমি দরকার হলে কানে হাত দিয়ে ধরো দুবার বস করবো, সমস্যা নেই। কিন্তু এই ট্রেডিশনের মধ্যে আমি সবচেয়ে ইতিবাচক দিক যেটা নিয়ে আজকে আমি পুঁজির বিরুদ্ধে লড়াই করতে পারি, জালিমের বিরুদ্ধে লড়াই করতে পারি, একটা ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আমি লড়াই করতে পারি, আমি ওটা নির্যাসটকে আমি গ্রহণ করব এবং সেটাকে হাজির করার মতন যথেষ্ট বুদ্ধিভিত্তিক যোগ্যতা, দার্শনিক যোগ্যতা আমার আছে এবং এটা করতে আমি কম্পিটেন্ট। আমি সেই জায়গায় গিয়ে আমি সে লড়াইটাকে, আমাকে বিচার করবেন আমার এখনকার আমি কী করে এটাকে হাজির করছি, কীভাবে তাকে দমন করছে, কীভাবে মোকাবেলা করছে, সে জায়গাতে দিয়ে দাঁড়িয়ে, ঠিক আছে। তাহলে ভূরাজনীতিতে সাংঘাতিক গুরুত্বপূর্ণ, অ্যাবস্ট্রাক্ট না, কোনো দর্শনিক কোনো মতাদর্শ অ্যাবস্ট্রাক্ট না। ফলে আমি যখন গণতন্ত্রকে ক্রিটিক করি বা লিবারালিজমকে ক্রিটিক করি বা অধিকারকে ক্রিটিক করি, ঠিক না, তখন এই জায়গা থেকেই করি। এখন একটা ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমার কথাটা বোঝাবো, তাহলে আমি এটা কী করে মোকাবেলা করতে, আমি ব্যক্তির বিরুদ্ধে, ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে অবশ্যই না, আমি প্রশ্নই আসে না। কারণ ইতিহাসে ব্যক্তি যখন হাজির হয়ে গেছে, আপনি ব্যক্তিকে দমন করে আপনি কখনো আগাতে পারবেন না, ব্যক্তিকে দমন করে আপনি অগ্রসর হতে পারবেন। তো কী করে আপনি গণতন্ত্র বিশ্বাস করেন, তাহলে ব্যক্তি কেমন থাকবে, অধিকারিত্ব কথা আপনি অস্বীকার করছেন, তো কী করে হবে? প্রথম প্রশ্ন হচ্ছে যেটা আমি আজকে না দীর্ঘদিন ধরে বলছি, কিন্তু এটাকে পলিটিক্যাল লেভেলে অনেকে হয়তো এটা ব্যবহার করেন, কিন্তু তারা এটা সঠিকভাবে ব্যবহার করেন না, তারা আমাকে বুঝতে ভুল করেছেন। আমি অধিকার তত্ত্বের বিরোধী লোক, ঠিক আছে। আমি মনে করি যে আমি মর্যাদার পক্ষে, অধিকার আর মর্যাদা এক না। অধিকারটা প্রিসাপোজ করে মডার্ন স্টেট। আপনি যখন অধিকার কায়েম করবেন তখন এমন একটা রাষ্ট্রকে আপনাকে অনুমান করতে হচ্ছে যে রাষ্ট্র নিজেই কিন্তু জালিম, তাকে দিয়ে আপনি অধিকার আপনি প্রতিষ্ঠা করবেন। বা জালিমদের যে রাষ্ট্র আন্তর্জাতিকভাবে আছে, জাতীয় সংঘ নামে, এদের দ্বারা আপনি এই অধিকারটা আপনি কায়েম করতে চাইছেন। আমি মনে করি যে এটার কোনো ভবিষ্যৎ নেই। এটা অন্তত আমাদের মধ্যে তৃতীয় বিশ্বে এটা হবে না। আপনি যদি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে আপনি জো বাইডেনকে নিতে পারবেন না, জর্জ বুশকে নিতে পারবেন, কারণ তাদের নিয়মকে তারা মনে করে যে একমাত্র আন্তর্জাতিক ব্যবস্থা। ফলে এটার প্রতি আমার কোনো বিন্দুমাত্র কোনো আস্থা নেই। কিন্তু তার মানে কি আমি বাংলাদেশের লোকের ব্যক্তি অধিকারকে অস্বীকার করবো না? মোটে করবো না। কেন করবো না? কারণ আমার যে বেটার ফিলোসফিক্যাল টার্ম আছে আমার কাছে, আর আরও উন্নত ধারণা আমার মধ্যে আছে, সেটা হলো মানবিক মর্যাদা, ডিগনিটির কীরকম? যেমন অধিকার আপনাকে বলবে যে আপনি
যা খুশি তা লিখতে পারেন, এটা হলো ব্যক্তি স্বাধীনতা, এটা হলো স্বাধীনতা। যা খুশি তা লিখতে পারেন, যা খুশি তা বলতে পারেন, এটা অধিকার। কিন্তু সে অধিকার তাও কিন্তু সে দেয় না, মুখে বলে কিন্তু, যদিও কিন্তু সে করে না, কোনো দেশে নেই বলে। কিন্তু মর্যাদা ভিন্ন রকম। মর্যাদা বলবেন না, আপনি বলতে পারবেন, আপনি সে যে, কারণ মানুষ সে কথা বলে, কথা তাকে বলতে দিতেই হবে। কিন্তু আপনি যখন কথা বলবেন, আপনি অন্যের মর্যাদা ক্ষুণ্ণ করতে পারবেন। আপনি আমার বাপের নাম তুলে গালে যেতে পারবেন, এই অধিকার আপনার নেই। ঠিক আছে না? আপনার অধিকার আছে, আপনি স্বাধীন অবশ্যই, কিন্তু আপনার এই অধিকার আমি আপনাকে দিই নেই যে আপনি আমার বাপের নাম তুলে আপনি গালি দেবেন। আর আমি যখন দুটো থাপ্পড় দিই আপনাকে, তখন আপনি আমাকে ইসলামের সন্ত্রাসী আখ্যা দেবেন, এটা হবে না। ফলে আপনি যখন আমার কিছুই করতে পারেন না, আমার পেটে ভাত নাই, আর ছাদ নাই, আমার কিচ্ছু নাই, একমাত্র আমার নবী আছে, তাকে নাম নিয়ে বেঁচে আছে, গরিব মানুষ আমি, আপনি তারও লাথি মারবেন, তার বিরুদ্ধে নিন্দা করে যাবেন, সারাক্ষণ তাকে গালিগালাজ করবেন, খারাপ কথা বলে বেড়াবেন, বলেন যে এটা আমার ব্যক্তি অধিকার, এটা মত প্রকাশের স্বাধীনতা। এটা হলো অধিকার তত্ত্ব, সেটার যে কথাটা বললাম। ফলে অধিকার তত্ত্ব ভিত্তিক কোনো রাজনীতি পক্ষে না, আমি পক্ষটা হতে হবে মানবিক মর্যাদার পক্ষে, সাম্য। আরেকটা পাশে সাম্যটা কি? সাম্য আমরা সকালে মনে করি ইকুয়ালিটি। কেমন ইকুয়ালিটি? আপনিও সমান, আমিও সমান। তো সোহেল রহমান বা দরবেশের আর আমি কি সমান আসলে? তাহলে কেন আমাকে প্রতারণা করছেন? সমান তো না আমি আসলে। তাহলে ইসলামের চোখে এই সাম্যের ধারণাটা কুফরি, এটা বোগাস। তাহলে সাবস্টেন্টিভ হতে হবে আমাকে। আপনি সাবস্টেন্টিভ সাম্যের কথা বলেন যে আমি এই মুহূর্তে কী সাম্যটা আমি অর্জন করতে পারি, তো ঠিক আছে, আমি অন্তত জাকাতটা দিতে পারি, ঠিক আছে। আর সেই আমলে জাকাতটা ছিল বেদুইনগুলো গনিমতের মাল না দিলে তারা যুদ্ধে যেত না, ওদের জন্য আপনারা নিয়ম ঠিক করে দিয়েছেন। তো 2022 সালে তারা নাও হতে পারে, তার চেয়ে বেশি হতে পারে। ফলে আপনি আসেন যে যেটা তুমি সম্পদের ভোগ করা, যেহেতু আপনার কাছে দেওয়া আছে, আপনি আমানতদার সম্পত্তির, আপনি মালিক না। ইসলাম কোনো মালিকানা স্বীকার করে না, ব্যক্তিগত সম্পত্তিতে মালিকানা, কিন্তু ব্যক্তিগত তার যে ভোগের অধিকার স্বীকার করে। তো ফাইন, অসুবিধা কি? আপনার সম্পত্তি কেড়ে নিতে দেবো না কাউকে, এটা সবচেয়ে ভালো ব্যবস্থাপনা করার জন্য আপনাকে দেওয়া হয়েছে। তা আপনি সবচেয়ে ভালো ব্যবস্থাপনা করতে পারেন। আপনি একটা খুব ভালো কী বলে উদ্যোক্তা, আপনি খুব ভালো একজন কৃষক, তো আপনাকে সমস্ত সাপোর্ট রাষ্ট্র আপনাকে দেবে। কিন্তু একই সঙ্গে আপনাকে কী দিতে হবে? আপনাকে জাকাতে দিতে হবে, খাজনাও দিতে হবে। কেমন? ঠিক আছে না? তাহলে আমি ইসলামী দিতে কথা বলছি, অন্যান্য ধর্মের মধ্যে নিঃসন্দেহে তাদেরও আবিষ্কার করবে তারা। আধুনিকতার এই বেড়াজাল থেকে, আধুনিকতার এইসব যে প্রিডমিনেন্ট যেসব চিন্তাভাবনাগুলো আছে, এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। তো বেরিয়ে আসার জন্যে আনা মনে করি এই ধারণাগুলোকে আমরা ধরে ধরে ক্রিটিক করা দরকার। তারা সাম্য গেল, মানবিক মর্যাদা গেল, 3 নম্বর কী আছে? সামাজিক ন্যায় বিচার। তো সামাজিক ন্যায় বিচারের দরকারটা কি? ন্যায় বিচার তো হতেই পারে, কারণ আমাদের যে ধারণা, প্রত্যেকেরই ধারণা যে বিচার হলে এটা ন্যায় বিচার হবে, কিন্তু বিচারের আইনটাই যদি অন্যায় হয়, বেইনসাফি হয়, তাহলে কী করবেন? এটা তো ন্যায় বিচার তো ইম্পসিবল, সম্ভব না এটা। তাহলে যদি এই জন্য সামাজিক কথাটা আপনার আসে, একটা ছোটো উদাহরণ দিলে ভালো বুঝলো, আপনারা আরও আলোচনা করবেন। আপনি একটা লোক, সে ক্ষুধার্ত, সে আপনি চুরি করেছে, এখন আপনি কী করবেন? তার হাত কেটে দেবেন? ও ক্ষুধার্ত, আপনি ক্ষুধা ইনশিওর করেন না তার ক্ষুধা। কেমন? একটা মহিলা জেনা করেছে বা তার কি প্রস্টিটিউশনের মধ্যে আছে, কারণ সে এছাড়া তার বেঁচে থাকা, তার জীবিকার আর কোনো পথ নাই। তা আপনি সেখানে ন্যায় বিচার কী করে করবেন? আপনি কি বিচার করবেন? তা যেহেতু আইনের মধ্যে আছে যে জেনা করলে এটা করতে হবে বা চুরি করলে হাত কাটে দিতে হবে, আপনি এটা করবেন? এটা সামাজিক ন্যায় বিচার হয় নাই। তা আপনি দেখবেন যে প্রথমত কেন এই সমাজে মানুষ ক্ষুধার্ত থাকে, যাদের কারণে আগে তো তাদের বিচার করবেন। কারণ তার তো রিজিকের উপরে যখন আপনি হাত দিয়েছেন, অন্যরা যারা হাত দিয়েছে তার রিজিকে, তাকে তো বেঁচে খাওয়ার জন্য সবই দিয়ে দেওয়া হয়েছে, দুনিয়া সৃষ্টি করে দেওয়া হয়েছে, আপনি সেখানে আপনি হাত দিয়েছেন। তো সেখানে
হতে হবে। তা আমি এগুলো ছোটো ছোটো উদাহরণ দিচ্ছি, আমরা আরও ডিটেলে তো আরও বলতেই পারবো, কিন্তু এটা সে আমরা যাবো। ফলে আমাদের দেখতে হবে প্রথমত, আমরা যদি আমার কথাকে আমি সারে বলি, মানে সারমর্মে বলি, আমাদেরকে প্রত্যেকটা বর্গ, রাজনীতির যেসব প্রচলিত বর্গগুলোকে আমাদেরকে চ্যালেঞ্জ করতে হবে। চ্যালেঞ্জ করে দেখতে হবে যে তার পাল্টা আমাদের ধর্মের মধ্যে বা অন্য কোনো কারো চর্চার মধ্যে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো ইতিহাসে, অন্য কোনো দর্শনে এটা আছে কিনা, সে ক্রেডিটটা আমার লাগবে। এটা খুব গুরুত্বপূর্ণ, আমাকে এই ক্রেডিটটা আমার করে যাওয়া কেমন। এবং পরবর্তী একটা সেশন আমরা দেখাবো যে কেন ইউক্রেনের যুদ্ধে যখন বলা হলো এককেন্দ্রিক বিশ্ব ব্যবস্থার বিপরীতে আমরা বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা চাই, এবং এই বহুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থাকে যদি আমরা কায়েম করতে চাই, তা আমাদের প্রথম যে এনিমি, ইডিওলজিক্যাল এনিমি এখন সারা পৃথিবী ব্যাপী, সেটা হলো লিবারেলিজম, একতরফা মার্কেন্দ্রিক লিবারেলিজমের ব্যাখ্যা, যেটার দ্বারা আমরা প্রায় কম বেশি সকলেই ইনফেক্টেড, কম বেশি সকলেই সংক্রামিত, সকলেই মনে করি যে বোধহয় এটাই বোধহয় একমাত্র আদর্শ সার্বজনীন। আসলে এটা না। ফলে আমাদের এটা ক্রিটিক করবার, এটাকে পর্যালোচনা করবার ক্ষমতা আমাদেরকে খুব দ্রুত অর্জন করতে হবে। সেখানে আমাদের তর্ক বিতর্ক থাকতে পারে, আমাদের বিভিন্ন রকম আলাপ আলোচনা থাকতে পারে, আমরা পরস্পরের কাছ থেকে শিখতে পারি, কিন্তু এটা হচ্ছে আগামী রাজনীতির পথ। এটা তা আমি যখন সাম্য, মানবিক মর্যাদা, ইনসাফের কথা বলেছিলাম বহু বছর আগে, যখন প্রত্যেকে এই কী বলে বাঙালি জাতীয়তাবাদীর তত্ত্ব আকারে, ঠিক আছে, জাতীয়তাবাদীরা যে 4 তত্ত্ব দিয়েছিল, তার বিপরীতে আমাকে তখন প্রমাণ করতে হয়েছে যে আসলে তো এই 4টা তত্ত্ব আমাদের এখানে ছিল না। এই 4টা তত্ত্ব এসেছে এসেনশিয়ালি এখানে একটা ইসলাম নির্মূল রাজনীতিকে কন্টিনিউ করার জন্য। দিল্লি সমর্থিত এই দেশ থেকে ইসলাম থাকতে পারবে না, এইটাই নির্মূল রাজনীতির একটা তত্ত্ব আকারে এটাকে চর্চা করা হয়েছে। এবং আমরা যে রাষ্ট্র গড়ে তুলেছি, সেই রাষ্ট্রের মধ্য দিয়ে তারা এটা করতে চেয়েছে, যে কারণে আমাদেরকে একটা গঠনতন্ত্র তারা আমাদের করতে, এই একটা শব্দ সংবিধান বনাম গঠনতন্ত্র, সে আমি পরে আলোচনা করব, দিয়ে আমাদেরকে এটা কোনো গঠনতন্ত্র করতে দেয় না, এটা আমাদের করা হয়েছে। কিন্তু জুরিডিক্যালি যেটা ভিত্তিতে যুদ্ধ হয়েছে, সেটা ছিল এই 3টা: সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার। এই 3টা তো আমি লিখি নাই, এই 3টে যিনি লিখেছেন উনি হয়তো মহৎ লোক হতে পারেন বা যে হতে পারে, আওয়ামী লীগ হতে পারে, আমার তো সমস্যা নাই, কিন্তু এইটা তো মেনে নিয়েছি আমরা সকলে। যুদ্ধের সময় তো এটার ভিত্তিতে যত মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, এটার ভিত্তিতে এটা কায়েম করার জন্য তারা যুদ্ধ করেছে। তাহলে এটাকে জুরিডিক্যালি এটাকে রিপ্লেস করবার কোনো অধিকার কারণ নাই, ছিল না। এটা আমি আর্গু করেছিলাম, এটা অধিকার নেই কারণ, যেহেতু আমাকে বাঙালি জাতীয়বাদকে আমাকে তখন মোকাবিলা করতে হয়েছিল, যেহেতু ইসলাম নির্মূলের রাজনীতি এবং দিল্লির ইন্টারভেনশন, আপনার শাহবাগের সময় দেখেছেন দিল্লি সরাসরি সমর্থন দিয়েছে, দিল্লির ইন্টারভেনশনকে ঠেকাবার জন্য তখন আমাকে এই কথাটা আমাকে বলতে হয়েছে। এবং এটাই আমার কাছে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, আমার কাছে হাতিয়ার ছিল। কেমন আমি সেটা আমি বলেছি, আপনারা আমার পুরনো লেখা পড়েছেন, সে সময়ের ইতিহাস দেখেছেন, এটা আমি তখন বলেছি সাম্য, মানবতার, ইনসাফ, এটা আমাদের জনগণ এটার জন্য যুদ্ধ করেছে। এই যুদ্ধের ভিত্তিতে আমরা দেশ স্বাধীন হয়েছে। ফলে জুরিডিক্যালি এটাকে রিপ্লেস করবার কোনো অধিকার, যাদেরকে আমরা ভোট দিয়ে পাঠিয়েছি পাকিস্তানের সংবিধান রচনার জন্য, সেই ভোটও হয়েছে এলএফওর অধীনে, তারা সেই সংবিধান রচনা করতে পারেন নাই। আমাদেরকে কোনো গঠনতন্ত্র তারা করতে না দিয়ে তারা একেবারে দিল্লির নির্দেশে আমাদেরকে কিছু জিনিস চাপিয়ে দিয়েছে, একটা তথাকথিত সংবিধান, এবং সেটা চাপিয়ে দেওয়ার মধ্য দিয়ে তারা আমাদেরকে এই দীর্ঘকাল একটা যুদ্ধ তারা চালিয়ে যাচ্ছে। মূলত কার বিরুদ্ধে চালিয়ে যাচ্ছে? ইসলামের বিরুদ্ধে, খুব ওপেনলি, খোলামেলাভাবে একটা গৃহযুদ্ধ চালিয়ে যাচ্ছে। এই দ্বারা তো আমরা আমাদের দেশকে আগাতে পারবো না। যদি লিবারেলিজমের কথা বলি, আমরা অধিকারের কথা বলি, আমাদেরকে পরিষ্কার এই কথাটা বলতে হবে যে এই যুদ্ধে আগে জয়ী দিতে হবে। তারপরে আমাদেরকে রিডিফাইন করতে হবে যে পাশ্চাত্য লিবারেলিজমের যে পাশ্চাত্যের যে ইতিবাচক দিক, যেটা তাদের যে বুর্জোয়া ডেমোক্রেটিক রেভলিউশনের সবচেয়ে ভালো দিকটা, সেটা আত্মস্থ করে আমরা কী করে আগে যেতে হবে। তার মানে কি আমরা পাশ্চাত্যের ইতিবাচক ডেভেলপমেন্টকে অস্বীকার করবো? অবশ্যই না। কিন্তু আমাদের নিজস্ব বর্গ নিজস্বভাবে চিন্তা করে করতে আমরা কী করে আমরা আত্মস্থ করি, যেটা আমি আপনাদেরকে একটু আগে মর্যাদা এবং বনাম অধিকারের পার্থক্য দিয়ে আমি আপনাদেরকে বুঝিয়েছি।
এটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্যগুলোর মধ্যে। ব্যাপারটা সিম্পলি আক্ষরিক পার্থক্য না, এটা পলিটিক্যাল পার্থক্য। ফলে এই যে আমার যে চিন্তার যেটা শুনলেন আপনারা, এই কারণে আমার অনেক ঘনিষ্ঠ বন্ধুর সঙ্গে আমার চিন্তার মারাত্মক পার্থক্য হয়ে গেছে, কারণ তারা ইসলামের কথা সরাসরি বলতে তারা নারাজ, তারা লিবারেলিজম করতে চান। আমার অসুবিধা নেই, তাদের প্রতি আমার দোয়া আছে, সমর্থন আছে, তারা অত্যন্ত ভালো মানুষ, আমি তাদেরকে খুবই ভালোবাসি, কিন্তু এই পলিটিক্সে কোনো ভবিষ্যৎ আমি দেখি নেই। এবং তরুণরাও এখানে অনেকে হাজির আছে, তারা এখন লিবারেলিজম কথাবার্তা বলে, অধিকারের কথা বলে, তারা গণতন্ত্রের কথা বলে। এই রাজনীতির আমি কোনো ভবিষ্যৎ দেখি নাই, আমি এই রাজনীতির মধ্যে থাকব না, কারণ যেটার মধ্যে কোনো ভবিষ্যৎ নাই, আমি এটার মধ্যে থাকব না। ফলে আমি বরং অনেক বড় ঝুঁকি নিয়ে আমি বলবো যে ইসলাম বলতে একটা কাল্টিশ, একটা পশ্চাৎপদ, একটা পুরানো একটা চিন্তা, একটা বিশেষ ধরনের একটা ট্রাইবাল জিনিসকে আমাদের দেশে হাজির করছে। এটার বিরুদ্ধে যেমন আমাকে লড়তে হবে, একই সঙ্গে ইসলামের যে ফিলোসফিক্যাল রেভলিউশনের যে কন্টেন্ট, এটা আমাকে সামনে আনতে হবে। কারণ আমার মোকাবেলাটা পাশ্চাত্যের সঙ্গে, পাশ্চাত্য সভ্যতার সঙ্গে। এবং আমি যখন কথাটা বলি, ফলে সভাপতি হয়তো আমি এখন একা, হয়তো আমার এই কথাটা কদিন পর 10 জন লোক শুনবে, ধীরে ধীরে তারা বুঝবে লড়াইটা তো অনেক বড়। এবং সেটা করতে গিয়ে আমাকে তখন শুধুমাত্র আমি বললে হচ্ছে না, আমি তখন তার পাশাপাশি আমার নিজের কথা বলি না, কী করে আমি একই সঙ্গে সনাতন ধর্মের যারা আছেন তাদের সঙ্গে আমি কী করে সম্বন্ধ পাঠাইতে পারি। তাদের মধ্যে একত্ববাদ আছে, তারা আরবি ভাষায় কথা বলে না, তারা বাংলা ভাষায় কথা বলে, তাদের মধ্যেও কী আছে, তৌহিদের ব্যাপার আছে, তাদের মধ্যে বহু ইতিবাচক দিক আছে, যেটা আমার সঙ্গে মোটেও সাংঘর্ষিক না। যে জন্য আমি বলি, রবীন্দ্রনাথ যদি আরবি ফার্সি শব্দটি ব্যবহার বেশি করতো, তাহলে উনি আমাদের সুফিয়ে যেতেন তিনি, কারণ একত্ববাদ নজরুলের চেয়ে রবীন্দ্রনাথের বেশি, যদি আমরা অনেস্টলি আলোচনা করি। তাহলে রামমোহন একত্ববাদী, তো আমার কী সমস্যা? তাহলে এই যে আমাদের যারা ভাই একই ভাষায় কথা বলে, আমার সংস্কৃতি যে আলাদা না, কলোনিয়াল কারণে যে আমার কাছ থেকে বিভক্ত হয়ে গেছে, তাকে আমাকে বোঝানোর দায়িত্ব। এটা বোঝাতে গিয়ে আমি তো আবার হিন্দুত্ববাদী হয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো আমি এই জায়গায় শেষ করবো, আমি এটা বেশি সময় নিচে, আশা করি আপনারা ক্ষমা করবেন, অনেক আমার বক্তব্য অনেক গ্যাপ আছে, নিশ্চয়ই আপনারা শুনবেন। আমি যেটা করবো এখন, আর আমার সঙ্গে আমি দুজনকে রেখেছি, আপনি একটু ধৈর্য ধারণ করে ওদের একটু শুনলে তাহলে আমরা এই পর্বটা শেষ করবো। একটা যে আমরা একটা কাজ করছি আমাদের চিন্তা পাঠ্য করে, সেটা হলো এই কোরআনুল করিমের গুরুত্বপূর্ণ ফিলোসফিক্যাল ক্যাটাগরি, যেগুলো ক্যাটাগরি আগামী দিনে আমাদের রাজনৈতিক আদর্শিক ক্ষেত্রে যেটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেটা নিয়ে আমাদের আলোচনা করার দরকার নিজেদের মধ্যে খোলা মনে, সে সম্পর্কে কিছু আলোচনা প্রস্তাবনা আরিফ করবে। সে কাজ করছে আমার সঙ্গে, এই ব্যাপারে আমরা এটা নিয়ে কাজ করছি। ইনশাল্লাহ আমরা তো আস্তে আস্তে আগাবো। আপনারাও যদি একত্র হতে চান, এর মধ্যে ওয়েলকাম। যখন আমরা ছোটো ছোটো মিটিংয়ে বসি বা আমরা নিজেরা কোরআন পড়ি, আমাদের মধ্যে করে আপনারা এটার মধ্যে থাকতে যাবেন। আর পাশাপাশি এটাকে আমরা বিচ্ছিন্নভাবে করে, পাশাপাশি হাসিব আছেন, উনি অল্প কিছু বলবেন, যেহেতু ইদানিং আপনি মার্কস সম্পর্কে, কমিউনিজম সম্পর্কে অনেকগুলো মন্তব্য আপনারা শুনেছেন, বিশেষ করে লেবার থিওরি অফ ভ্যালু, মার্কসের ক্যাপিটাল বইটা আমরা কী করে পড়বো, সে সম্পর্কে দু একটি কথা সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নয়, সেই বিতর্কের পরিপ্রেক্ষিতে মার্কস কেন আমাদের জন্য এত গুরুত্বপূর্ণ, যে এটা ছাড়া আমি অন্তত এতক্ষণ যে কথাগুলো বলেছি, এই কথাগুলো আমি বলতে পারতাম না। যার চিন্তার উপর দাঁড়িয়ে এইটা আমি শক্তভাবে বলতে পারছি, তারা নিশ্চয়ই মার্কস পড়ে ক্যাপিটাল কী এটা বোঝার আমার একটা ধারণা হয়েছে। কারণ মার্কসের প্রথম আপনি ক্রিটিকটা করার কথা বলেছেন, যে দুনিয়াতে যত আপনার রাজনৈতিক চিন্তা বলুন, অন্যান্য যে কোনো চিন্তার কথা বলুন, এটা শুরু করার আগে সবার আগে দরকার ধর্মের ক্রিটিক, ধর্মের পর্যালোচনা। কিন্তু মার্কসের চিন্তার মধ্যে আমি যেখানে মনে করি যে সেখানে লিমিটেশন আছে, এটা আমরা আরেকটা সেশনে বলি, যে কোথায় আমরা মনে করি সেখানে সীমাবদ্ধ। ভাববে না যে আমরা আনক্রিটিক্যালি সবাইকে আমরা ছেড়ে দেবো। তারও চিন্তার মধ্যে যে যেখান থেকে আমাদের ওই ফাঁদে যেন আমরা না পড়ে যাই। কারণ তার মধ্যে খালি বলে রাখি, ব্যাখ্যা করতে পারবো না, কারণ তার মধ্যে স্পিরিচুয়ালিটির অভাব ছিল। তিনি রিলিজনের ক্রিটিকটা করেছেন, রিলিজনকে তিনি শুধুমাত্র ইডিওলজি বলেছেন, মানে ধর্ম খালি মতাদর্শ, এই ক্রিটিকটা তিনি সাংঘাতিক পাওয়ারফুলি করেছেন। কিন্তু ধর্ম তো খালি মতাদর্শ না, ধর্ম তো চর্চা, ধর্ম তো একটা চর্চার দিক আছে, ধর্মের একটি স্পিরিচুয়াল দিক আছে। যে কারণে আজকে রিলিজিয়ান শব্দটা যেহেতু একটা টিপিক্যাল পাশ্চাত্যের একটা ধারণা, এটাকে বাদ দিয়ে আমরা সাধারণত ব্যবহার করি রুহানিয়াত। আমার ভাষায় দেখবেন যে আমি শব্দটা স্পিরিচুয়াল শব্দটা ব্যবহার করি, যাতে ফারাকটা বোঝানোর জন্য।
তো সেই রুহানিয়াতের বিকাশটা কী করে ঘটতে পারে, ফলে সেটা করবার জন্য আমার নিজেকে যত্ন, কিছু আমরা সকাল আলোচনা করেছি, আমাদের নিজেকে আমরা কী করে যত্ন করব, আমার যে আমি আমার মধ্যে যে আছে তাকে তো যত্ন করতে হবে, কারণ সে কী করে বুঝবে সে সত্য বলতেছে না মিথ্যা বলতেছে, কারণ সে তো বুঝে কোনটা সত্য মিথ্যা বলে। তো যে আমি সত্য মিথ্যা নির্ণয় করে সে আমির তো যত্ন লাগবে। এটাকে বলে স্পিরিচুয়ালিটি, এটাকে বলে রুহানিয়া, এটাকে আমরা বলি ইবাদত। যে ইবাদতটা করতে হবে যাতে সে পরিশুদ্ধ হয়, আমাকে নামাজ কালাম পড়তে হবে, সালাত কায়েম করতে হবে যেন সেও পরিশুদ্ধ হয়। কারণ আমি কি তৈরি না করলে তো সে বুঝবে না ধর্ম কাকে বলে। তাহলে এই ব্যাপারটা কী করে আছে ইসলামের মধ্যে, কী করে আছে বা কী করে আমরা সেই আলোচনায় প্রবেশ করতে পারবো সেটা বলবে আরিফ বিল্লাহ, তরুণ, যে মাদ্রাসার ছেলে। আরও মাদ্রাসা অনেকে আমাদের সঙ্গে যুক্ত, হয়তো আজকে আসতে পারেননি, কিন্তু আপনারাও যুক্ত হলে পরবর্তীকে যুক্ত থাকতে পারবেন। আর আমরা মাস্ককে নিয়ে আমাদের একটা বড় একটা কাজ আছে, বিশেষ করে ক্যাপিটালে যারা এর আগে চিন্তা পাঠচক্রে যুক্ত ছিলেন আপনারা জানেন যে আমরা ক্যাপিটাল মূল বই পড়েছি, আমরা কোনো কারো মুখে ঝাল খেতে রাজি না, মার্কস ঠিক কী বলছি ওটা শুনতে চাই আমরা। তার ফলে আমরা সেখান থেকে আমরা পড়ছি। তো সেই ভাষা শোনার পরে আপনার একটু সময় দিন ওদেরকে, তারপর আমরা আবার ভাগ হয়ে বা আবার যদি প্রশ্ন থাকে আমরা আলোচনা করব। ঠিক আছে, আমি এখানে থামি নাকি? ওকে, তো আসো। আর ধন্যবাদ, থ্যাংক ইউ। হ্যাঁ, না এটাই আসুন তার দোকানে। না ওদের করার পরে প্রশ্ন আসবে, তাহলে তাহলে এটা একটাই, এটা আমি আলাদা করি না, ওদেরকে জন্য আমি আলাদা রাখছি না, বুঝতে পারছেন না? তাহলে আমরা এই সেশনটা আমাদের শেষ হয়ে যাবে। আচ্ছা, না তারপর প্রশ্ন তো করবো আমরা, অবশ্যই ডেফিনেটলি প্রশ্ন থাকবে।